এক কাজ কর, তুই গু খা। তাজা গু না, 3 দিনের বাসি গু খা, কটকট করে শব্দ হবে, ক্রিসপি গু খা। একটা ট্রেন, এক ঝাঁক যাত্রী, আর প্রত্যেকের ব্যাগে লুকানো এক একটা গোপন রহস্য। কেউ যাচ্ছে জীবনের প্রথম প্রেমের প্রস্তাব দিতে, কেউ যাচ্ছে অসুস্থ মায়ের সেবা করতে। গল্পের জাদুকর হুমায়ুন আহমেদের কালজয়ী উপন্যাস কিছুক্ষণ এবার পর্দায়। কিন্তু এই সাধারণ যাত্রার মোড় ঘুরে যায় যখন ট্রেনের করিডোর দিয়ে বয়ে নিয়ে যাওয়া হয় এক অদ্ভুত কফিন। কামরার ভেতরে সাদা চুলের এক বৃদ্ধ নিজেকে দাবি করছে দৈত্য হিসেবে। সে কি আসলেই কোনো অশুভ শক্তির সংকেত, নাকি এক গভীর দর্শনের অংশ? 2026-এর সবচেয়ে আলোচিত সাইকোলজিক্যাল ড্রামা বনলতা এক্সপ্রেস। এই যাত্রার শেষ কোথায়? চলুন জেনে নেই আজকের মুভির এক্সপ্লেনেশন থেকেই। গল্পের শুরুতে দেখা যায় একটা ভার্সিটি পড়ুয়া ছাত্র রেল স্টেশনে দাঁড়িয়ে আছে। গলায় মাফলার, চেহারা বাচ্চা বাচ্চা, হাতে একটা লাগেজ। ছেলেটার নাম জাফর। সে তার বন্ধুর জন্য অপেক্ষা করছে। সে তার ফ্রেন্ডকে নিয়ে রাজশাহী যাবে পরীক্ষা দিতে। অবশ্য পরীক্ষা দেওয়াটা মূল বিষয় নয়, সে যেতে চাচ্ছে রুবির জন্য। রুবি তার ব্যাচমেট। জাফর রুবিকে অনেক পছন্দ করে, কিন্তু তার সাহসটা অনেক কম। সে মেয়েদের সাথে ঠিক করে কথা পর্যন্ত বলতে পারে না। তাকে দেখে বিভ্রান্ত মনে হচ্ছে। সে যাবে কি যাবে না বুঝে উঠতে পারছে না। ঠিক সে সময় একটা ছেলে স্টেশনে দৌড়ে প্রবেশ করে। ছেলেটা তার বন্ধু। জাফর তাকে জিজ্ঞেস করে, তুই এত লেট করলি কেন? দেরি হওয়ার জন্য বন্ধু তার কাছে সরি বলে। জাফর বলে, তোর জন্য কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানিস? বন্ধু আবারও তার কাছে মাফ চায়। এরপর জিজ্ঞেস করে, তোর হাতে এত বড় লাগেজ কেন? রুবি দেখলে তো মনে করবে তুই আর আমি হানিমুনে যাচ্ছি। তার বন্ধু হেঁটে চলে যাচ্ছিল। পেছন ঘুরে দেখল জাফর দাঁড়িয়ে আছে। বন্ধু জিজ্ঞেস করে, কি রে, যাবি না? জাফর অনেক দ্বিধা নিয়ে বলে, ঠিক বুঝে উঠতে পারছি না। একবার মনে হচ্ছে বাসায় ফিরে যাই। বুয়েটে আমার সিট তো কনফার্ম। বন্ধু তাকে বলে, জাফর, তুই তো জানিস আমরা কেন রাজশাহী যাচ্ছি। তুই যাতে রুবিকে প্রপোজ করতে পারিস সেজন্যই কিন্তু আমরা ট্রেনে করে যাচ্ছি। এই সুযোগটা মিস করলে কিন্তু আর পাবি না। পরে দেখা যাবে তুই এক ভার্সিটিতে, রুবি অন্যটাতে। জাফর এবার বলে, তুই সব কিছুতে এমন মজা নিস। তুই বন্ধু হয়ে কই সাপোর্ট করবি, উল্টো মজা নিস। তুই আমার বন্ধুই না। বন্ধু বলে, ছোট থেকে বড় হতে হতে যখন আমাদের বন্ধুদের মধ্যে তুই সবচেয়ে ভালো ছাত্র হয়ে গেলি, তখন সবাই তোকে ছেড়ে চলে গেলেও আমি কিন্তু তোকে ছেড়ে যাইনি জাফর। আজকেও তোকে একা ছাড়ব না। জাফর অনেক বেশি খুশি হয় এ কথা শুনে। দুই বন্ধু একে অন্যকে জড়িয়ে ধরে। তারপর আবারও চলতে শুরু করে। এর পরের দৃশ্যে গায়ে কোট আর গলায় মাফলার দিয়ে দাঁড়িয়ে সিগারেট জ্বালানোর চেষ্টা করছে একজন সুদর্শন ছেলে। তাকে দেখে হঠাৎ একজন মেয়ে তার দিকে এগিয়ে আসে আর জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, এটা কি স্লিপিং বার্থ? তাকে দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে ছেলেটি। গোলাপি শাড়ি পরা সুন্দর মেয়েটিকে দেখে তার মুখ থেকে কোনো কথাই বের হয় না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তারপর মেয়েটি হেঁটে চলে গেলে তার দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর স্ক্রিন চেঞ্জ হয়ে চলে যায় একটা পরিবারের দিকে, যেখানে আছে একজন অন্তঃসত্ত্বা স্ত্রী, একজন বদমেজাজি জামাই আর তাদের ছোট্ট মিষ্টি একটা বাচ্চা মেয়ে। তারপর তারা বগি খুঁজতে খুঁজতে একটা বগিতে উঠতে যায়। বাচ্চা আর বউকে তুলে দিয়ে লোকটা নিচে ঢুকতে গেলেই পেছন থেকে একজন ডাক দেয়, ভাই লাইটার হবে? বদমেজাজি লোকটা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে কিছু না বলেই ট্রেনে উঠে যায়। ছেলেটা কিছুটা বিভ্রান্তি নিয়ে দাঁড়িয়ে থাকে, হয়তোবা এমন অভদ্রতা সে প্রত্যাশা করেনি। এর পরের দৃশ্যে হুইসেলের শব্দ, এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। আর ঠিক তখনই দেখা যায় 4 জন লোক ঢুকছেন কাঁধে একটা লাশের কফিন নিয়ে। লাশটি কার, কি তার পরিচয়, কেনই বা সে এই ট্রেনে? সেটি লাশটা নিজেও জানে না। এই লাশটার একটা গল্প আছে। ট্রেনের আর সবার মতোই সেও একজন যাত্রী। লাশটা নিজেই তার গল্প বলা শুরু করে। বেঁচে থাকতে জীবনে সব সময় লেট করে সব জায়গায় যেতাম, মরে যাবার পরেও কোনো চেঞ্জ হয়নি, এখানেও আসলাম লেট করে। হুইসেল তো পড়ে গেল, কিন্তু সেই সুদর্শন ছেলেটার এখনো সিগারেট ধরানো হলো না। ছেলেটার নাম আশহাব। এর মাঝে কাঁচা পাকা চুলের ছোটখাটো একজন মানুষ এসে তাকে সাহায্য করে। ম্যাচের বক্স থেকে কাঠি দিয়ে তার সিগারেটে আগুন ধরিয়ে দেয়। আবেগে ছেলেটা লোকটাকে জড়িয়ে ধরে, তারপর ট্রেনে উঠে যায়। এই ছোটখাটো লোকটি ছিল ট্রেনের নাম করা পকেট মার। সে এই ফাঁকে আশহাবের মানিব্যাগটি মেরে দিয়েছে। ট্রেনে আর সবার মতো সাধারণ যাত্রীদের সাথে যাচ্ছেন একজন ভিআইপি, যিনি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুধু তিনিই না, সাথে আছে তার স্ত্রী শালিকা আর তার হবু জামাই ফয়সাল। মন্ত্রীর সাথে আছে স্যুট টাই পরা তার বিশিষ্ট সহকারী, আর তাদের জন্য আছে একজন ক্যামেরাম্যান আর একটা ব্যান্ড দল। অতঃপর ট্রেন ছেড়ে দেয়।
এরই মাঝে গোলাপি শাড়ি পরা সেই তরুণী মেয়েটা তার কামরায় ঢুকে যায়। তার নাম চিত্রা। দরজা খোলার সাথে সাথেই একরাশ দম বন্ধ করা ধোঁয়া তার নাকে ঢোকে। কাশতে কাশতে সে রুমে ঢুকে দেখে সাদা চুল দাড়ির এক বয়স্ক ভদ্রলোক বগির সিটে আরাম করে জানালায় হাত দিয়ে ভর করে 2 পা উপরে তুলে বসে আছে। এই দৃশ্য দেখে চিত্রা রেলের একজন অ্যাটেন্ডেন্টকে খুঁজতে থাকলো, কিন্তু পেল না। তার স্পষ্ট মনে আছে সে তার বান্ধবীকে দিয়ে একটা প্রথম শ্রেণীর কেবিন বুক করিয়েছে, যেখানে তার একা থাকার কথা। তবুও কেন এই বুড়ো লোকটা সেখানে বসে আছে সে কিছুই বুঝতে পারল না। এরই মধ্যে একজন অ্যাটেন্ডেন্ট এলো। তাকে দেখে চিত্রা বলল, এখানে স্লিপিং বার্থে এই লোক সিগারেট ধরিয়েছে কেন? অ্যাটেন্ডেন্ট বলল, ম্যাম এখনই দেখছি। এই বলে সে চিত্রার লাগেজ নিয়ে ঢুকেই দরজা লাগিয়ে বুড়োকে জিজ্ঞেস করলো, কেবিনের ভেতরে সিগারেট খাওয়া মানা জানেন না? বুড়ো লোকটা তার দিকে না তাকিয়েই মানিব্যাগ বের করে 1000 টাকার নোট ধরিয়ে দিল। কচকচে নোটটা হাতে পেয়ে অ্যাটেন্ডেন্টের চোখ চকচক করে উঠল। পকেটে টাকাটা ঢুকিয়ে বাইরে এসে বলল, ম্যাডাম মুরব্বী মানুষ, আর কয়টা দিনই বা বাঁচবে, খাক না। আপনি একটু দেখেন অন্য কেউ আপনার লগে কেবিন চেঞ্জ করবে কিনা। এই বলে অ্যাটেন্ডেন্ট চলে গেল। বুড়ো লোকটার লুঙ্গির বাইরে হাঁটু নিচ থেকে পা বেরিয়ে আছে, সেই পা ভর্তি চুল। এ দৃশ্য দেখে মেয়েটার বমি চলে আসে। সিটে বসার পর তাদের মধ্যে কিছু কথাবার্তা চলে। মেয়েটা তাকে বলে, দয়া করে সিগারেট খাবেন না, আমি সিগারেটের গন্ধ একেবারেই সহ্য করতে পারি না। বুড়ো বলে, তুমি কি আমার সঙ্গে যাচ্ছ? তুমি কি আমার রুমমেট? চিত্রা জানায়, জি। বুড়ো বলে, ভালো সমস্যা হলো তো, আমি সিগারেটে টান না দিয়ে একদম থাকতেই পারি না। চিত্রা তাকে পরামর্শ দেয় যেন করিডোরে গিয়ে খায়। তবে বুড়ো তাকে জানায়, আমার শরীরটা খুব একটা ভালো নয়, আর্থ্রাইটিসের ব্যথা, হাঁটাহাঁটি করতে পারি না। প্রতিবার সিগারেটের জন্য করিডোরে যাওয়া আমার পক্ষে সমস্যা। যাই হোক, তোমার নাম কি? চিত্রা তার নাম বলে। বুড়ো বলে, চিত্রা এটা তো নদীর নাম। তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার নাম চিত্রা হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল আরিয়াল খাঁ। চিত্রা শুল চোখে বুড়োর দিকে তাকিয়ে থাকলো। বুড়ো জিজ্ঞেস করলো, চিত্রা নামের অর্থ যেন কি? চিত্রা জানায়, আমি জানি না। চিত্রা আসলে তার নামের অর্থ জানে, বুড়োটাকে অর্থ বলতে তার ইচ্ছে হচ্ছে না। চিত্রা আসলে একটা নক্ষত্রের নাম। বুড়ো বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ছাত্রী, ব্যাগে ঢাকা ইউনিভার্সিটির লোগো, পড়াশোনা করছো? চিত্রা জানায়, জি আমি স্টুডেন্ট। বুড়ো বলে, কি পড়ছো? চিত্রা জানায় সে ফিজিক্স নিয়ে পড়ছে। বুড়ো আবারও জিজ্ঞেস করে কোন ইয়ার? চিত্রা বলে সে 3rd ইয়ারে পড়ে, এবার অনার্স দেবে। বুড়ো আবারও জিজ্ঞেস করে, ইউনিভার্সিটি খোলা না? চিত্রা বিরক্তির সাথে উত্তর দেয়, হ্যাঁ খোলা। বুড়ো শুধু প্রশ্নের ওপর প্রশ্ন করতেই থাকে। সে আবারও বলে, ইউনিভার্সিটি খোলা, তাহলে যাচ্ছ কোথায়? ক্লাস মিস করে ঘোরাঘুরি করার মানে কি? চিত্রা আর কোনো কথা না বলে বাইরে বেরিয়ে যেতে নেয়। এ সময় সিট থেকে উঠতে গিয়ে দুম করে একটা বাড়ি খায়। তো পরের দৃশ্যে দেখা যায় সিগারেট শেষ করে আশাব ক্যাবিনে নিজের মায়ের কাছে এসে বসেছে। তার মা বলছে, এত দুর্গন্ধ কিসের? এই যুবকের নাম আশাব, পেশায় একজন ডাক্তার। সে তার মাকে নিয়ে ট্রেনে করে যাচ্ছে। তার একটা উদ্দেশ্য আছে। তার মা সাইকিয়াট্রিক পেশেন্ট, মাঝে মাঝে উল্টোপাল্টা কথা বলে। তার মায়ের সন্দেহ তার ছেলে নেশা আর নারীতে আসক্ত। তার মা বলে সে খালি সিগারেট না, মদও খায়। এই মা ছেলের কথাবার্তার এক পর্যায়ে আশাব তার মায়ের উপরে রেগে যায় আর কেবিন ছেড়ে উঠে যায়। তার মা জিজ্ঞেস করে, কই যাইতাছস? আশরাফ বলে, আজকে সারা রাত মদ খেয়ে ড্যাং ড্যাং করে নাচবো, আপনি আসবেন? এই বলে সে বেরিয়ে যায়। আশাবের সাথে চিত্রার দেখা হয় ট্রেনের লাঞ্চ কেবিনে। সে টেবিলে বসে চা খাচ্ছে। আশাব পেশায় ডাক্তার হলেও তার ম্যাজিক দেখাতে ভীষণ ভালো লাগে। সে মানুষকে ম্যাজিক দেখিয়ে হতভম্ব করতে পছন্দ করে। তাই সে সব সময় সাথে করে তাসের কার্ড আর কয়েন নিয়ে ঘুরে। চিত্রাকে টেবিলে মন খারাপ করে থাকতে দেখেই সে কাছে আসলো। সে বলল, আমি কি আপনার সামনের চেয়ারটাই বসতে পারি? চিত্রা সামান্য হক চকিয়ে গেল। অচেনা পুরুষদের সাথে হড়বড় করে কথা লিলি বলতে পারে, সে একদমই পারে না। সে খানিকটা আড়ষ্ট বোধ করে। চিত্রা বলে, হ্যাঁ শিওর। আশাব বলে, আমার নাম আশাব, মাকে নিয়ে দেশের বাড়িতে যাচ্ছি। চিত্রা কি উত্তর দিবে বুঝে উঠতে না পেরে শুধু বলে, ও আচ্ছা। আশাব বলে, আপনি ম্যাজিক দেখবেন? চিত্রা মাথা নাড়ালো। আশাব একে একে তাকে 2টি ম্যাজিক দেখালো, একটা কার্ডের আর একটা কয়েনের। সে একটা কয়েন মুহূর্তেই হাতে গায়েব করে চিত্রার কানের পেছন থেকে বের করে নিয়ে আসলো। 2টো ম্যাজিক দেখানোর সময় সে অনর্গল কথা বলে গেল, কোনো থামাথামি নেই। তাকে দেখে চিত্রা প্রশ্ন করলো, ম্যাজিশিয়ানরা তো মনের কথা বলতে পারে, আপনি কি পারেন? তাকে অবাক করে দিয়ে আশাব বলে উঠল, আপনি এখন ভাবছেন
এই লোকটা এত কথা বলে কি করে। চিত্রা তার কথা শুনে চমকে গেলেও বাইরে প্রকাশ করতে দিল না। লোকটা ঠিকই ধরেছে, ট্রেনে এই প্রথমবার চিত্রার ভালো লাগছে। আশাব বলল, আমি শুনেছি আপনি সামান্য বিপদে পড়েছেন, একটা কাজ করতে পারেন, আমার মায়ের সঙ্গে একটা কামরায় আপনি থাকতে পারেন, আমি চলে যাব আপনার সিটে। চিত্রার চোখ মুখ উজ্জ্বল হয়েছে, ট্রেন জার্নি এখন তার অনেক ভালো লাগছে। আশাব বলল, সহযাত্রী হিসাবে আমার মা কেমন সেটা জেনে তারপর ডিসিশন নেবেন। পরে দেখা গেল ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার, কড়াইয়ে ভালো ছিলেন, ঝাঁপ দিয়ে পড়লেন আগুনে। আমার মা বেশিরভাগ সময়ই কিন্তু বিরক্তিকর। আপনি মার সঙ্গে থাকলে সবচেয়ে বড় উপকার হবে আমার। মার চিৎকার হইচই শুনতে হবে না। মা নিশ্চয়ই আপনার সঙ্গে চিৎকার করবেন না। চিত্রা বলল, আমার শুধু ওই রুমটা থেকে বের হলেই হবে, ওই বুড়ো লোকটার সিগারেটের গন্ধে আর টিকতে পারছি না। আশাবের সাথে চিত্রার চুক্তি হলো এবার তারা কেবিন অদল বদল করবে। আশাব চলে গেল চিত্রার কেবিনে, আর চিত্রা গেল আশাবের কেবিনে। ঢোকার আগে চিত্রা একবার ভয়ে ভয়ে উকি দিল। আশাবের মা সাজেদার রুম থেকে দেখে চেঁচিয়ে উঠল, কে উকি দেয়? ভয়ে চিত্রা মাথা বের করে নিল। সাজেদা দরজা লাগিয়ে দিলেন। এরপর চিত্রা দরজায় ঠকঠক করে নক করল। সাজেদা জিজ্ঞেস করে, কে? দরজা সামান্য একটু ফাঁক করে চিত্রা বলল, আসবো। সাজেদা তাকে ভেতরে আসতে বলে আর বলে, তোমার নাম চিত্রা? আশাব বলেছে তুমি আমার সঙ্গে রাতে থাকবা, বসো, আমার কোনো অসুবিধা নাই। চিত্রা বসল। সাজেদা মেয়েটার দিকে তাকিয়ে আছেন। এত সুন্দর মেয়ে যেখানে সেখানে দেখা যায়, শুধু তিনি তার ছেলের জন্য মেয়ে খুঁজে পান না। সুন্দরী মেয়ে যদি হঠাৎ পেয়েও যায় তখন জানা যায় মেয়ের অন্যজনের সাথে প্রেম আছে। আজকালকার মেয়ে প্রেম ছাড়া থাকতেই পারে না। তার পাশে বসা মেয়েটাকে পছন্দ হচ্ছে। দেখা যাবে এই মেয়ে হয় বিবাহিতা কিংবা প্রেম কুমারী, একসঙ্গে 2-3টা প্রেম করে যাচ্ছে। সাজেদা ভাইবা সেশনের জন্য তৈরি হলেন। রূপবতী কোনো তরুণী দেখলেই তিনি ভাইবা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। সাজেদা বলেন, তোমার কি বিয়ে হয়েছে? চিত্রা জানায়, জি না। সাজেদা জিজ্ঞেস করে, বিয়ের কথাবার্তা চলছে? চিত্রা বলে, না। সাজেদা একের পর এক প্রশ্ন করতেই থাকে। চিত্রা যেন কোনো কিছুতেই আর শান্তি পেল না। সাজেদা এবার তাকে জিজ্ঞেস করলো, যাচ্ছ কোথায়? চিত্রা জানাই, দিনাজপুরে আমার বড় মামার কাছে। সাজেদা এবার পার্সোনাল ব্যাপারেও জিজ্ঞেস করতে শুরু করলো, হঠাৎ বড় মামার কাছে যাচ্ছ কেন? চিত্রা নিরুপায় হয়ে উত্তর দিতেই থাকে। সে জানায়, উনি অসুস্থ, ওনাকে দেখতেই যাচ্ছি। সাজেদা বলে, ওনার কি অসুখ? চিত্রা বলে, ওনার হার্টের অসুখ। সাজেদা আবারও বলল, হার্টের অসুখ, তাহলে দিনাজপুরে বসে আছেন কেন? চিত্রা জানায়, সে তার মামাকে নেওয়ার জন্যই সেখানে যাচ্ছে। সাজেদা এবার জিজ্ঞেস করে, তার বাবা কি করেন? চিত্রা জানায়, তার বাবা বেঁচে নেই। সাজেদা আবারও জিজ্ঞেস করে, তাহলে যখন বেঁচে ছিলেন তখন কি করতেন? চিত্রা জানায়, তার বাবা একজন ব্যাংকার ছিলেন। সাজেদা জিজ্ঞেস করে, মা বেঁচে আছেন? চিত্রা জানায়, জি না। সাজেদা বলে, ঘুমের সময় তোমার কি নাক ডাকে? চিত্রা একদম থতমত খেয়ে যায়। এরপর বলে, না। সাজেদা এবার কিছু ইমোশনাল কথাবার্তা বলতে শুরু করে। জানো মা, আমার ছেলেটার না বাপ নাই। ছোটবেলা থেকে ওরে কষ্ট করে আমি মানুষ করছি, আর আইজ ও আমার কথা শোনেই না। ও একটা বজ্জাত, খালি বজ্জাত না, ও হাড় বজ্জাত। ও সিগারেট খায়, নেশা করে, মদ খায়, মেয়ে নিয়ে ফুর্তি করে। চিত্রা বলে, আন্টি, আমার মনে হয় আপনি আপনার ছেলেকে নিয়ে একটু বেশি চিন্তা করছেন। উনি হয়তো আপনি যেমন বলছেন এতটাও খারাপ নন। আশাব চিত্রার ছেড়ে দেওয়া কেবিনের সামনেই দাঁড়িয়েছিল। আশাব এসে দাঁড়ানো মাত্রই বুড়ো লোকটি বললেন, আপনি তো ডাক্তার, আমার সাথে যার থাকার কথা। আশাব জানাই, জি। বুড়ো বলে, আপনি নাকি ম্যাজিশিয়ান, দেখি বলুন তো আমি কে? আশাব বলে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। আপনি অঙ্ক করছেন। এ বয়সে শিক্ষক ছাড়া কারো অঙ্ক করার কথা নয়। আপনার ব্যাগ থেকে বাইরের দেশের পোস্ট কার্ড বের হয়ে আছে, তার মানে আপনি দেশের বাইরে থেকে এসেছেন। বুড়ো বলে, অল্প দেখে অনেক কিছু বুঝতে পারাটা একটা গুণ, সবার মধ্যে এই গুণ থাকে না। আশাব আর কিছু বলল না। লোকটি তাকে জিজ্ঞেস করে, কয়টা বাজে? আশাব বলে, 9:10। বুড়ো এবার বলে, সর্বনাশ, নেশার সময় হয়ে গেছে। আসুন তো, কামরায় যাই, আপনার সঙ্গে আলাপ পরিচয় হোক। ওই মেয়েটাকেও দরকার, আমার ঘর থেকে জিনিসপত্র নিয়ে যাবে। ওই মেয়ে তো থাকবে আপনার মায়ের সঙ্গে। আশাব জানাই, জি। বুড়ো বলে, তাহলে এক কাজ করুন, আপনি তার সুটকেস আপনার মায়ের ঘরে রেখে আসুন। আমি চাই না মেয়েটা আমার কামরায় আবারও আসুক। আমি মদ্যপান করব, এই দৃশ্য দেখে মেয়েটার ভালো নাও লাগতে পারে। আশাব বলে, আপনি মদ্যপান করবেন? বুড়ো বলে, হ্যাঁ। আপনার কি কোনো অসুবিধা আছে? মদ খাওয়ার বিষয়টা যথেষ্ট আয়োজন করে শুরু করেছে। ঝকঝকে গ্লাস, গ্লাসে পেঁচানো ন্যাপকিন, বরফের বাক্স, বরফ তোলার চামচ। বুড়ো গ্লাস হাতে নিয়ে আশাবের দিকে তাকিয়ে বলল, চিয়ার্স। গল্পে গল্পে এক পর্যায়ে বুড়ো লোকটিকে আশাব তার পরিচয় দিল। বুড়ো লোকটিকে তার পরিচয় জিজ্ঞেস করতেই বলল, আমি দৈত্য। নাইস টু মিট ইউ। আশাব বলল, দৈত্য? বুড়ো জানায়, হ্যাঁ, দৈত্য। আশাব তাকে জানায় যে তার মদ খাওয়া উচিত নয়।
সে মদ খাওয়ার সাথে সাথেই নিজেকে দৈত্য ভাবতে শুরু করেছে। বুড়োটা তখন জানায়, ডাক্তার সাহেব, আপনি 3 নম্বর পেগ খেয়েছেন, আমার 6টা চলছে। আশরাফ বলে, কি বলেন, আমি তো মদ খাই না, এর থেকে বেশি খেলে মাথা ঘুরাবে। বুড়ো বলে, 4 একটা স্পেশাল সংখ্যা, এই মহাবিশ্বের অনেক কিছুই কিন্তু 4টি বা 4 সংখ্যায় আছে। পিথাগোরাসের উপপাদ্য এই 4এই আবদ্ধ। আশরাফ বলে, আপনার কথা শুনে মনে হচ্ছে 4 পেগ না নিলে বিশাল বড় অন্যায় হবে, তাই আরেক পেগ নিয়েই নিচ্ছি। মন্ত্রী সাহেব ট্রেনের বিশেষ ক্যাবিনে দিব্যি স্ত্রীর সাথে একান্ত সময় কাটাচ্ছেন। তারা একে অপরকে জড়িয়ে ধরে রেখেছেন, যেন বাইরের পৃথিবীর কোনো কোলাহল তাদের স্পর্শ করতে পারছে না। তাদের কোনো সন্তান নেই, কিন্তু এই নিয়ে তাদের মনে কোনো আক্ষেপ বা হাহাকারও নেই, কারণ তাদের একে অপরের প্রতি ভালোবাসা অত্যন্ত গভীর এবং পরিপূর্ণ। মন্ত্রী কৌতুক করে তার স্ত্রীকে বলেন, জানো, লোকজন আমাদের জুটিকে দেখে বলে, বানরের গলায় মুক্তোর মালাটা দিল কে? তার স্ত্রী সুরমা মৃদু হেসে উত্তর দেন, লোকজন তো এটা সবসময়ই বলে। তাদের এই রোমান্টিক আবহের মধ্যে প্রবেশ ঘটে সুরমার বোন যমুনার। যমুনা চঞ্চল প্রকৃতির। সে জানায় সে ট্রেনের ভেতরেই একটা ব্যান্ড শোয়ের আয়োজন করেছে, সেখানে সবাই নাচবে এবং একজন ক্যামেরাম্যান যার নাম বদরুল, সে এই আনন্দঘন মুহূর্তগুলো রেকর্ড করবে। নাচ গানের সেই উৎসবমুখর পরিবেশের মাঝেই হঠাৎ ছন্দ পতন ঘটে। মন্ত্রীর সেক্রেটারি এসে তার কানে কানে একটা দুঃসংবাদ দিয়ে যান, তার মন্ত্রিত্ব চলে গেছে। কারণ হিসেবে জানা যায় তিনি একটা কবিতা লিখেছিলেন, আর সেই কবিতার জের ধরেই তার মন্ত্রিত্ব চলে গেছে। মন্ত্রী প্রথমে বিষয়টি গোপন রাখতে চাইলেও ধীরে ধীরে ট্রেনের সবাই তা জেনে যায়। তবে সাধারণ মানুষের কাছে এটি অবিশ্বাস্য মনে হয়। সামান্য কবিতা লেখার কারণে কারো মন্ত্রিত্ব চলে যেতে পারে, এটা যেন কেউই বিশ্বাস করতে চায় না। এরই মধ্যে যমুনার অহংকারী আচরণের একটা বহিঃপ্রকাশ ঘটে। নাচতে নাচতে সে অসাবধানতাবশত একটা ট্রেন অ্যাটেন্ডেন্টের গায়ে ধাক্কা দেয়। এতে ওই কর্মীর হাতে ট্রেতে থাকা সমস্ত জুস যমুনার দামি পোশাকের উপর পড়ে যায়। যমুনা ক্ষিপ্ত হয়ে লোকটিকে সবার সামনে চড় মারে আর চিৎকার করে বলে, ইডিয়ট, তুই এই ড্রেসের দাম জানিস? মন্ত্রী এবং সুরমা তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও যমুনা জেদ ধরে ওই লোকটিকে সবার সামনে কান ধরে উঠবস করায়। অপমানে এবং লজ্জায় কাঁদতে কাঁদতে লোকটি সেখান থেকে চলে যায়। গল্পের অন্য প্রান্তে আমরা দেখি আজিজ এবং তার স্ত্রী আফিয়ার চিরচেনা ঝগড়া। তাদের চিৎকার চেঁচামেচি সহ্য করতে না পেরে তাদের ছোট্ট মেয়ে নিতু 2 কানে হাত রেখে বসে আছে। আজিজ তার স্ত্রীকে অত্যন্ত কটু ভাষায় আক্রমণ করে বলে, আপনার কাজ তো খালি পেটে বাচ্চা জন্ম দেওয়া, খালি মানুষের কথায় কান দেন। সে আরও মনে করিয়ে দেয়, নিতু হওয়ার আগে গ্রামের লোকে বলতো তার পা নাকি উল্টো হবে। এই কথা শুনেই ট্রেনের আপার বার্থে বসে থাকা নিতু জেদ করে তার পা নিচে নামিয়ে দোলাতে থাকে। আজিজ তাকে ধমক দিয়ে বলে, পা উপরে ওঠা। বাবার উপর অভিমান করে নিতুও কেবিন থেকে বেরিয়ে যায়। নিতু ঘুরে বেড়াতে বেড়াতে পৌঁছে যায় জাফর, শাকিল আর রুবির কেবিনে। তারা 3 জনই সদ্য কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। জাফর রুবির পুরনো বন্ধু, তারা একে অপরকে তুই বলেই সম্বোধন করে। জাফর দাঁড়িয়ে আছে আর রুবি মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। রুবি জাফরকে একটু বিরক্ত হয়েই বলে, তুই আমাদের সাথে কেন যাচ্ছিস? তুই যদি দেশের সব ভার্সিটিতে পরীক্ষা দিস, তবে আমাদের মতো সাধারণ ছাত্রছাত্রীদের সিট তো তুই একাই দখল করে নিবি। তাদের এই খুনসুটি নিতু অবাক হয়ে লক্ষ্য করে। অন্যদিকে আজিজ কেবিনে ফিরে নিতুকে না পেয়ে অস্থির হয়ে পড়ে। অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে সে হন্তদন্ত হয়ে পুরো ট্রেন জুড়ে মেয়েকে খুঁজতে শুরু করে। এবার দেখা যায় চিত্রা প্রচণ্ড বিপাকে পড়েছে। সাজেদা নামের এক ভদ্রমহিলার পাল্লায় পড়ে সে একদম শেষ, অর্থাৎ আশাবের মা। সাজেদা একজন মানসিক রোগী, যিনি কিনা বিরতিহীনভাবে কথা বলে যান। তিনি হুট করে চিত্রাকে বৌমা বলে ডাকতে শুরু করেন, যা চিত্রার জন্য বেশ অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। এর মধ্যে রশিদ সাহেব এবং আশাবের সাথে নিতুর দেখা হয়। সেখানে সেই 3 বন্ধু জাফর, শাকিল এবং রুবিও উপস্থিত ছিল। আশাব সবাইকে জাদুর খেলা দেখাচ্ছে এবং সবাই হাততালি দিচ্ছে। রশিদ সাহেবও চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তিনি যুবকদের উদ্দেশ্যে জীবন দর্শন দিয়ে বলেন, 2টো কথা সব সময় মনে রাখবে। তারা যখন জানতে চায় কোন 2টো কথা, তিনি উত্তর দেন, যে কোনো 2টো। তোমাদের যে ব্রেন সেল, তাতে 2টোর বেশি কথা তো মনে রাখতে পারবে না। এবার দেখা যায় নিতুকে খুঁজতে খুঁজতে আজিজ সেখানে পৌঁছে গেছে। সে নিতুর কান ধরে টেনে নিয়ে যেতে থাকে। উপস্থিত সবাই বাধা দিলে আজিজ অত্যন্ত অভদ্রভাবে উত্তর দেয়, আমার মেয়েকে আমি যেমন ইচ্ছা তেমন মারব। নিজেরা মদ খেয়ে মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করতে এসেছে, আবার আমাকে জ্ঞান দিতে আসছে। একেবারে হাবলঙ্গের বাজার বসেছে এখানে। এদিকে মন্ত্রীদের সেলুন কারে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। যমুনা খোঁজ নিয়ে জানায়, পুরো ট্রেনের সব জায়গাতেই কারেন্ট আছে, শুধু আমাদের কামরাতেই নেই।
সুরমা আশঙ্কা করেন যে হয়তো ওই অ্যাটেন্ডেন্টকে অপমান করার কারণেই রেলকর্মীরা ইচ্ছাকৃতভাবে তাদের শিক্ষা দিচ্ছে। মন্ত্রী দার্শনিক ভঙ্গিতে বলেন, বাংলাদেশের মানুষ শিক্ষা দিতে পছন্দ করে, ক্ষমতা চলে গেলে মানুষ যে কতটা অসহায় হয় সেটা এখন টের পাওয়া যাচ্ছে। তিনি আশঙ্কা করেন পার্টি ক্ষমতায় থাকলেও তিনি এখন আর তাদের সুনজরে নেই, তাই সাধারণ মানুষ তাকে অপমান করলেও কেউ পাশে দাঁড়াবে না। আলোচনার এক পর্যায়ে বদরুলকে পাঠানো হয় রেলকর্মীদের সাথে কথা বলতে। এই বদরুল তাদের ভিডিওগ্রাফার, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় বদরুল প্রায় বিবস্ত্র অবস্থায় ফিরে এসেছে। রেলকর্মীরা তার ক্যামেরা কাপড় সব কেড়ে নিয়েছে আর তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, রানিং ট্রেনে আমরাই সরকার। এখানে ক্ষমতার পালাবদল এবং সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। ট্রেনটি একটা স্টেশনে থামলে আজিজ সাহেব শান্ত হন এবং নিতুকে নিয়ে নিচে নামেন। তারা একটা চায়ের দোকানে বসে। নিতু চিপস খেতে খেতে তার বাবাকে বলে, বাবা, আমি হারিয়ে গেলে তুমি নিজেকে দোষ দিও না, মাকে বকো না, দোষ আমার, আমি বের হয়ে গিয়েছিলাম। এই কথায় আজিজের মন গলে যায়। সে তার মেয়েকে আদরের স্বরে নিজের ছোটবেলার একটা গল্প শোনায়। সে বলে, একবার ঝুম বৃষ্টির রাতে সে ঘর থেকে বের হয়ে গিয়েছিল। তার মা ভিজে ভিজে তাকে খুঁজে বের করেছিলেন। আজিজ ভেবেছিল মা তাকে মারবেন, কিন্তু তার মা তাকে দেখা মাত্রই জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন। মা কাউকে দোষ না দিয়ে বৃষ্টির উপর সব দোষ চাপিয়ে দিয়েছিলেন। আজিজ বুঝতে পারে, সন্তান যাই করুক, বাবা মায়ের ভালোবাসা সবসময় নিঃস্বার্থ হয়। ট্রেনের কামরায় তখন এক অদ্ভুত মায়াবী পরিবেশ। ছোট্ট নিতু চিপসের প্যাকেট থেকে একটা চিপস বের করে আর তার বাবা আজিজের হাতে দিয়ে আদুরে গলায় বলে, বাবা নাও, কচকচ করে চিপস খাও। মেয়ের আবদার ফেলতে পারে না আজিজ। তিনি মেয়ের কথা মতো চিপস মুখে দিয়ে কচকচ শব্দ করে খেতে শুরু করলেন। বাবা মেয়ের এই খুনসুটির মাঝেই ট্রেনটা আবার প্ল্যাটফর্ম ছেড়ে অজানার উদ্দেশ্যে চলতে শুরু করলো। অন্যদিকে ট্রেনের অন্য একটা কেবিনে বসে আছে রুবি, শাকিল আর জাফর। তাদের মাথায় তখন ঘুরপাক খাচ্ছে নিতুর বলা সব অদ্ভুত কথা। ঠিক সেই সময় চাদর গায়ে জড়ানো মধ্যবয়স্ক এক ভদ্রলোককে দেখা গেল। তিনি হন্তদন্ত হয়ে সবার কেবিনে যাচ্ছেন আর একটা ছবি দেখিয়ে কিছু একটা খুঁজছেন। একসময় তিনি রুবিদের সামনে এসেও সেই ছবিটা ধরলেন। ছবিটা দেখেই তিনজন চমকে উঠল। এ তো চিত্রার ছবি। লোকটা চিত্রাকে কিভাবে চিনল? জিজ্ঞেস করতেই লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মেয়েটা আমার ভাগ্নি, বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে। ছোটবেলা থেকে ওর বাবা মা কেউ নেই, আমরাই ওকে আদর যত্নে মানুষ করেছি। আজকে ওর বিয়ে হওয়ার কথা ছিল। আপনারা কি কোথাও ওকে দেখেছেন? চিত্রার ভালোর কথা চিন্তা করেই তিনজনে একযোগে মিথ্যা বলল। তারা জানালো তারা চিত্রাকে চেনে না এবং কখনোই দেখেনি। কিন্তু দুর্ভাগ্য, কথা বলে তারা যখনই করিডোরে বের হলো ততক্ষণে দেরি হয়ে গেছে। চিত্রার সাথে তার বড় চাচার দেখা হয়ে গেছে। চাচাকে দেখেই চিত্রা ভয়ে তার হাত ধরে এক পাশে টেনে নিয়ে গেল। করিডোরে দাঁড়িয়ে বড় চাচা জেরা শুরু করলেন, তুই কি রাশেদকে বিয়ে করেছিস? চিত্রা মাথা নেড়ে বলল, না। চাচা অভয় দিয়ে বললেন, ভয় পাস না, সত্যিটা বল, তোর চাচিকে আমি সামলে নেব। চিত্রা বিরক্ত হয়ে বলল, বললাম তো বিয়ে করিনি, রাশেদ আমাকে বিয়ে করবে না, ওর সাথে আমার সব সম্পর্ক শেষ। চাচা তো দমবার পাত্র নন। তিনি আবারও জিজ্ঞেস করলেন, তাহলে এই ট্রেনে করে কোথায় যাচ্ছিস? কার সাথে যাচ্ছিস? আর বিয়েটা কাকে করেছিস? চিত্রা বারবার অস্বীকার করলেও পরিস্থিতি জটিল হয়ে উঠল। যখন পাশের কেবিন থেকে সাজেদা বেগম দৌড়ে বেরিয়ে এলেন, চিত্রাকে দেখেই তিনি আহ্লাদে বলে উঠলেন, বৌমা, তুমি বাইরে কি করো? একা বাইরে থাকা ভালো না। বড় চাচা এটা শুনে যেন আকাশ থেকে পড়লেন। তিনি রেগে গিয়ে বললেন, এই মহিলাকে তোকে বৌমা কেন বলছে? উনি কি রাশেদের মা? চিত্রা কোনো উত্তর দিতে পারল না। সে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। পুরো বিষয়টা একদম তালগোল পাকিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে সেখানে আশাবের প্রবেশ। পরিস্থিতি বেগতিক দেখে আশাব পেছন ফিরে চলে যেতে চাচ্ছিল, কিন্তু তার মা সাজেদা বেগম তাকে ধরে ফেললেন। বড় চাচা আশাবকে দেখে শক্ত গলায় জিজ্ঞেস করলেন, তুমি কি রাশেদ? আশাব বিনয়ের সাথে সালাম দিয়ে বলল, জি, আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আশাব। বড় চাচা তো খুশি হয়ে গেলেন, বাহ, ডাক্তার বিয়ে করছিস তুই? আমাদের বাড়ির মেয়ে বলে কথা। বিয়ান সাহেব, চলেন আমরা ভেতরে গিয়ে কথা বলি। এরপর সবাই মিলে রশিদ সাহেবের কেবিনে ঢুকে গল্প শুরু করে দিল। এই সুযোগে চিত্রা আশাবকে বাইরে ডেকে নিয়ে সব সত্যি খুলে বলল। আশাব পুরো ব্যাপারটা বুঝতে পারল, কিন্তু শান্ত পরিবেশ বেশিক্ষণ থাকল না। হঠাৎ এক ট্রেনের অ্যাটেন্ডেন্ট হন্তদন্ত হয়ে ছুটে এসে দরজায় মাথা বাড়িয়ে বলল, বিরাট সমস্যা হয়েছে। আপা, আপনি কি ডাক্তার? চিত্রা না বললেও আশাবের পরিচয় দিল। অ্যাটেন্ডেন্ট বশির জানালো, 5 নম্বর কেবিনে এক মহিলার প্রসব বেদনা উঠেছে, কিন্তু তার স্বামী ভীষণ একগুঁয়ে। সে কোনো পুরুষ ডাক্তার দিয়ে তার স্ত্রীকে দেখাবেন না, তার শুধু লেডি ডাক্তার চাই। পুরো ট্রেনে তো কোনো লেডি ডক্টর নেই। রশিদ সাহেব পরিস্থিতি সামাল দিতে চাইলেন। তিনি বললেন, ডাক্তারের আবার নারী পুরুষ কি? আমি লোকটার সাথে কথা বলে লজিক দিয়ে বোঝাচ্ছি। বশির বলল, স্যার, সে বড় কঠিন লোক, সহজে বুঝবে না। রশিদ সাহেব দম্ভ করে বললেন,
আমিও কিন্তু বড় তার্কিক, লজিকের কাছে তাকে হার মানতেই হবে। চলো আমার সাথে। চিত্রাও সবার সাথে লজিকের লড়াই দেখতে রওনা হলো, কিন্তু 5 নম্বর কেবিনের সামনে গিয়ে রশিদ সাহেবের সব লজিক ফেল মারল। ভেতরে আজিজের স্ত্রী আফিয়া ব্যথায় কাতরাচ্ছে, আর বাইরে আজিজ অনড়। সে কিছুতেই পুরুষ ডাক্তার ঢুকতে দেবে না, এমনকি সে আশাবকে মাতাল বলে অপবাদ দিল। উপায় না দেখে রশিদ সাহেব ভার্সিটির ছেলেদের ডেকে আজিজকে তার কেবিনে নিয়ে গিয়ে টাই দিয়ে হাত বেঁধে রাখলেন। এদিকে করিডোরে চিত্রা আর আশাব কথা বলছে। আশাবকে খুবই বিচলিত দেখাচ্ছিল। চিত্রা অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি ডাক্তার হয়েও ভয় পাচ্ছেন কেন? আশাব তখন তার জীবনের ট্র্যাজেডি খুলে বলল। আশাবের আগে একটা বিয়ে হয়েছিল। তার স্ত্রী ছিল তার মায়ের খুবই প্রিয়, অনেকটা বন্ধুর মতন। সন্তান জন্ম দেওয়ার সময় আশাবের স্ত্রী ও সন্তান দুজনেই মারা যায়। সেই শোকে আশাবের মা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং প্যারানয়েড সাইকিয়াট্রিক পেশেন্টে পরিণত হন। সেই থেকেই তিনি যে কোনো তরুণীকে দেখলে নিজের বৌমা ভেবে বসেন। গল্পটা শুনে চিত্রার মন খারাপ হয়ে গেল। সে আশাবকে সাহস জোগাল এবং জিজ্ঞেস করল তার ডেলিভারি করানোর অভিজ্ঞতা আছে কিনা। আশাব জানালো, ডাক্তার হওয়ার পর সরাসরি না করলেও ইন্টার্নের সময় সে প্রতিদিন 5 থেকে 6টা ডেলিভারি করিয়েছে। এরপর আশাব আর চিত্রা আফিয়ার রুমে ঢুকলো। রুবি, জাফর আর শাকিলকে দায়িত্ব দেওয়া হলো গরম পানি, তোয়ালে আর নতুন ব্লেড জোগাড় করার জন্য। ট্রেনের অন্য প্রান্তে সেলুন কারে তখন আতঙ্কের রাজত্ব। বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে। যমুনার তার স্বামী ফয়সাল ভয়ে অস্থির। যমুনা বারবার তার স্বামীকে জড়িয়ে ধরছে। ভয়ের ছোঁয়া লেগেছে সবার মনে। ব্যান্ড দলের পরিচালক কাউসার আবুল খায়ের সাহেবের কাছে গিয়ে জানালো তারা পরের স্টেশনে নেমে যেতে চায়, কারণ তাদের দামি ইনস্ট্রুমেন্টগুলো নষ্ট হয়ে যেতে পারে। আবুল খায়ের সাহেব জানালেন সামনে ভাওয়ালের জঙ্গল, সেখানে কোনো স্টেশন নেই, ট্রেন সরাসরি ময়মনসিংহে থামবে। কাউসার জেদ ধরল, তারা চেইন টেনে ট্রেন থামাবে। ফয়সালও তার সাথে একমত হলো। খায়ের সাহেব বললেন জঙ্গলে নামা কিন্তু বিপজ্জনক হতে পারে, কিন্তু সুরমা দেবী রেগে গিয়ে বললেন জঙ্গলে কোনো সিংহ নেই যে খেয়ে ফেলবে। শেষ পর্যন্ত খায়ের সাহেব যখন দেখলেন তারা নামবেই, তখন তিনি নিজের স্ত্রী সুরমাকেও তাদের সাথে নেমে যেতে বললেন। তিনি নিজে রয়ে গেলেন, কারণ একজন প্রতিনিধি হিসেবে জনগণকে বিপদে ফেলে তিনি চলে যেতে পারেন না। কাউসার কয়েকবার ট্রেন টানলেও ট্রেনটা থামল না। শেষমেশ জিম করা ফয়সাল গায়ের জোরে টান দিতেই ক্যাচ ক্যাচ শব্দে ট্রেন মাঝপথে দাঁড়িয়ে পড়ল। ঘোর অন্ধকারে ব্যান্ড দল, যমুনা, ফয়সাল আর সুরমা নেমে গেল। একা অন্ধকারে বসে রইলেন খায়ের সাহেব। এদিকে আজিজ কেবিনে বসে রাগে ফুঁসছে। তার অনুমতি ছাড়া তার স্ত্রীকে পুরুষ ডাক্তার দেখছে, এটা তার কাছে মান সম্মানের বিষয়। নিতু এসে বাবার হাতের বাঁধন খুলে দিতে বললে রশিদ সাহেব অনুমতি দিলেন। আজিজ দৌড়ে গিয়ে আফিয়ার দরজায় ধাক্কা দিতে লাগলো। আশাব দরজা খুলে তাকে শান্ত করার চেষ্টা করল। আজিজ বিদ্রুপ করে বলল, গ্রামের দায় হলে এতক্ষণে 3টা বাচ্চা জন্ম দিত। আশাবও পাল্টা জবাব দিল। এরই মাঝে অ্যাটেন্ডেন্ট পকেটমার শাহ আলমকে ধরে নিয়ে এলো। তার পকেট থেকে পাওয়া গেল 9টি অব্যবহৃত ব্লেড। সেগুলো নিয়ে আশাব রুমে ঢুকলো। বাচ্চার মাথা দেখা যাচ্ছে। সে আফিয়াকে সাহস দিচ্ছে আর পুশ করতে বলছে। করিডোরের এক কোণে রশিদ সাহেব আজিজের সাথে কথা বলছিলেন। আজিজকে খুবই বিধ্বস্ত দেখাচ্ছিল। রশিদ সাহেব সিগারেট ধরালে আজিজ তাকে বাধা দিয়ে বলল, জীবন যখন শেষ হয়ে যাবে তখন বুঝবেন। কথা প্রসঙ্গে বেরিয়ে এলো আজিজের লাং ক্যান্সার। তার হাতে বড় জোর 1 বছর সময় আছে। নিজের শেষ সম্বল জমি বিক্রি করে সে চিকিৎসা চালাচ্ছে, কিন্তু জানে না বাঁচবে কিনা। ঠিক এই সময় ট্রেনটা আবারও থেমে গেল। কিছুক্ষণ পরে রুম থেকে খুশির সংবাদ নিয়ে বের হলো চিত্রা। একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। আজিজ আর রশিদ সাহেব দুজনেই আবেগ আপ্লুত হয়ে পড়লেন। আজিজ নিজের সন্তানকে কোলে নিয়ে কাঁদতে লাগলো। রশিদ সাহেব বললেন, বাচ্চার কানে আজান দিন, এই পবিত্র দায়িত্বটা আপনিই পালন করুন। করিডোরে দাঁড়িয়ে আজিজ তার নবজাতক মেয়ের কানে আজান দিল। এক অদ্ভুত সুন্দর দৃশ্য। চিত্রা তার মামাকে সব সত্যি বলে দিল যে সে বিবাহিত নয় এবং পুরো পরিস্থিতিটা কেন তৈরি হয়েছিল তাও বলল। কিন্তু সুখের রেশ বেশিক্ষণ থাকল না। আফিয়ার রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। আশাব জানালো তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে, না হলে বিপদ। কিন্তু ড্রাইভার জানালেন ইঞ্জিনের পিস্টন ভেঙে গেছে, উদ্ধারকারী ইঞ্জিন আসতে 4-5 ঘন্টা লাগবে। রশিদ সাহেব চিন্তায় পড়ে গেলেন। বনের মাঝে ট্রেন দাঁড়িয়ে, কোনো অ্যাম্বুলেন্স আসার পথ নেই। ট্রেনের ভিআইপি বগিতে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী এখন একমাত্র ভরসা। একমাত্র তার নির্দেশেই যদি একটা হেলিকপ্টার আনা যায়, তবেই হয়তো আফিয়ার প্রাণ বাঁচানো সম্ভব। ট্রেনের সেই রাত যেন এক অন্তহীন যুদ্ধের রাত হয়ে দাঁড়ালো। রশিদ উদ্দিন অত্যন্ত দ্রুতবেগে স্বরাষ্ট্রমন্ত্রীর সেলুন কারের দিকে যাচ্ছেন। অন্যদিকে মন্ত্রী আবুল খায়ের সাহেব তখন জানালার বাইরে তাকিয়ে স্মৃতির সাগরে ডুব দিয়েছেন। তার মনে হচ্ছে ট্রেনে করে তিনি যেন উল্টো এক যাত্রা শুরু করেছেন, যা তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে তার শৈশবে। ছোটবেলায় তাদের স্কুলে আক্কাস নামে একজন মাস্টার ছিলেন। তিনি অঙ্ক আর ইংরেজির বাইরে আরও একটা জিনিস শেখাতেন, যার নাম দিয়েছিলেন সত্য শিক্ষা।
আক্কাস স্যার বলতেন, মিথ্যা কথা মানুষ আরামের জন্য বলে, সত্যি কথা বলতে বেআরাম। নিজের পরীক্ষা দিয়ে তিনি বলতেন, মিথ্যা হুট করে মুখ দিয়ে বের হয়ে যায়, কিন্তু সত্যিটা বের হতে চায় না। এই সত্যি বলার অভ্যাসের কারণেই মাস্টারের চাকরি চলে গিয়েছিল। স্কুলের উন্নয়নের জন্য আসা 100 বস্তা গমের মধ্যে হেডমাস্টার নিজে 10 বস্তা রেখে অন্যদের 2 বস্তা করে দিলেও আক্কাস মাস্টার তা নেননি। উল্টো জেলা শিক্ষা অফিসারকে চিঠি দিয়ে সব জানিয়ে দেন। কিন্তু তদন্তে উল্টো প্রমাণিত হয় আক্কাস মাস্টার শিক্ষকদের সম্মান নষ্ট করতে চেয়েছেন। শাস্তি হিসেবে তাকে স্কুল কমিটির সেক্রেটারি রাজব মিয়ার বাড়ির সামনে কানে ধরে দাঁড়িয়ে থাকতে হয়, আর তার বুকে সেফটি পিন দিয়ে লাগিয়ে দেওয়া হয় একটা কাগজ, যেখানে লেখা ছিল, আমি চোর। সেই দৃশ্য দেখে বালক খায়েরের খুব কান্না পেয়েছিল। তার বাবা তাকে কোলে তুলে নিয়ে যখন জানলেন যে ছেলের অন্তরে এত মায়া, তখন তিনি হাত তুলে দোয়া করেছিলেন, হে আল্লাহ পাক, আমার ছেলের এই অন্তরের মায়া যেন জীবনের শেষ দিন পর্যন্ত থাকে। খায়ের সাহেবের বয়স এখন 59-এর বেশি। দীর্ঘ 50 বছর পর আজকে তার বাবার কথা মনে পড়ে চোখে পানি চলে এলো, কারণ তিনি জানেন তার পরহেজগার বাবার প্রার্থনা আল্লাহ শোনেননি। শৈশবের সেই মায়ার কিছুমাত্র তার মধ্যে আর অবশিষ্ট নেই। সমাজে তিনি এখন এক অতি দুষ্ট মানুষ হিসেবে পরিচিত। খায়ের সাহেব যখন সেলুনকারের সোফায় গা এলিয়ে বসে আছেন, ঠিক তখন কামরায় ঢোকেন রশিদ উদ্দিন। খায়ের সাহেব এক ধরনের অস্বস্তিতে পড়ে যান। রশিদ উদ্দিন তার কাছে একটা আবেদন নিয়ে এসেছেন। তিনি জানান, ট্রেনের এক যাত্রী মহা বিপদে পড়েছেন। সে সন্তান প্রসব করেছে আর প্রচণ্ড ব্লিডিং হচ্ছে। তাকে দ্রুত হসপিটালে ভর্তি করা দরকার। খায়ের সাহেব বিরক্ত হয়ে বললেন, ইঞ্জিন নষ্ট হয়ে পড়ে আছে, তিনি কি করবেন? রশিদ উদ্দিন তাকে মনে করিয়ে দেন যে তিনি একজন ক্ষমতাধর ব্যক্তি। কিন্তু খায়ের সাহেব ব্যঙ্গ করে বলেন, মন্ত্রীদের হাতে আলাদিনের চেরাক থাকে না যে ঘষা দিলেই দৈত্য এসে ম্যাজিক কার্পেটে করে রোগীকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে নিয়ে যাবে। রশিদ উদ্দিন তখন শান্ত গলায় নিজের পরিচয় দেন। তিনি আমেরিকার কর্নেল ইউনিভার্সিটির গণিতের ফুল প্রফেসর। তিনি জানান, গণিতে নোবেল থাকলে তিনি অবশ্যই তা পেতেন। তিনি মন্ত্রীকে অনুরোধ করেন একটা হেলিকপ্টারে কল করতে, যা 10 মিনিটে ঢাকা থেকে চলে আসতে পারে। কিন্তু খায়ের সাহেব নিষ্ঠুরভাবে তা প্রত্যাখ্যান করেন। রশিদ উদ্দিন তখন মন্ত্রীকে বলেন, আপনি যদি হেলিকপ্টার আনতেন তবে ট্রেনের শত শত যাত্রী মন থেকে চিৎকার করে বলতো, আবুল খায়ের খান জিন্দাবাদ। শেষ পর্যন্ত মন্ত্রী যখন কিছুই করতে রাজি হন না, তখন রশিদ উদ্দিন তাকে এক জঘন্য কিছু ভদ্র গালি দিয়ে বসেন। তিনি বলেন, এক কাজ কর, তুই গু খা, ফ্রেশ গু না, 3 দিনের বাসি গু খা, যার উপর নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, কচকচ করে খা, ক্রিস্পি গুখা। মন্ত্রীকে হতবম্ব অবস্থায় রেখে তিনি বেরিয়ে যান। কিছুক্ষণ পর খায়ের সাহেবের স্ত্রী সুরমা ফোন করেন। সুরমা জানান, তিনি জঙ্গল থেকে শুকরানা নামাজ পড়েছেন এবং ছাগল সদগা মানত করেছেন। আসলে রেলমন্ত্রীর সাথে সুরমার কথা হয়েছে। ট্রেনের ইঞ্জিন আসলে নষ্ট নয়, রেলমন্ত্রীর নির্দেশে ট্রেনটি আটকে রাখা হয়েছিল। সুরমা আরও জানান, তিনি প্রধানমন্ত্রীকে কল করে খায়ের সাহেবের ডেজিগনেশন লেটার সাইন করা হোল্ড করে রেখেছেন। তিনি মন্ত্রীকে মনে করিয়ে দেন যে আগে তিনি জনগণের কথা ভাবতেন, কিন্তু এখন কেবল নিজের কথা ভাবেন। সকালের মিষ্টি আলো ফুটতেই আকাশে হেলিকপ্টারের শব্দ শোনা যায়। হেলিকপ্টার থেকে ইমার্জেন্সি খাটিয়ে বের হয়। রশিদ উদ্দিন হতবম্ব হয়ে তাকিয়ে থাকেন। আফি আর তার মেয়েকে হেলিকপ্টারে তুলে দেওয়া হয়। সাজেদা বৌমা বলে চিৎকার দিয়ে হেলিকপ্টারে উঠে যান। চিত্রা আর আশাব হা করে সেই দৃশ্য দেখতে থাকে। এদিকে জাফর, রুবি আর শাকিল রেল লাইন দিয়ে হাঁটছে। স্বরাষ্ট্রমন্ত্রী তাদের পরীক্ষা নিয়ে ভয় পেতে নিষেধ করেছেন, কারণ ট্রেনের খবর রেলমন্ত্রী পর্যন্ত পৌঁছে গেছে এবং সকলের পরীক্ষা বিকালে নেওয়া হবে। এই সুযোগে জাফর রুবিকে বলে দেয়, আমি তোকে ভালোবাসি। রুবি মুচকি হেসে বলে, এখন তো সে পরীক্ষাই দিতে পারবে না, সারাদিন জাফরের কথাই ভাববে। অন্যদিকে চিত্রা তার বান্ধবী লিলিকে ফোন করে জানায় সে ডাক্তার আশাবের প্রেমে পড়েছে। কারণ হিসেবে সে বলে, এর আগে কোনো ছেলেকে সে বাচ্চা ডেলিভারি করাতে দেখেনি। চিত্রা চায় সিনেমার মতো ট্রেনের দৃশ্য রিমেক করতে, যেখানে সে হাত বাড়িয়ে থাকবে আর আশাব শাহরুখ খানের মতো দৌড়ে এসে তার হাত ধরবে। গল্পের শেষে এক করুণ সত্য সামনে আসে। রশিদ উদ্দিন আর আবুল খায়ের যখন রেল লাইনের সাইড দিয়ে হাঁটছেন, তখন খায়ের সাহেব জানান, তিনি জানেন যে লাশের খাটিয়াটি আসলে রশিদ উদ্দিনের ছেলের। রশিদ উদ্দিন চমকে যান। জানা যায় কানাডায় থাকাকালীন তিনি এক নারীকে বিয়ে করেছিলেন, কিন্তু সেই নারীর সন্তান পালনের ইচ্ছা না থাকায় সংসার ত্যাগ করেন। রশিদ উদ্দিন একা হাতেই ছেলেকে বড় করেছেন, কিন্তু মাত্র 24 বছর বয়সে তার ছেলে মারা যায়। এত বড় প্রফেসর হয়েও তিনি নিজের ছেলেকে বাঁচাতে পারেননি। মন্ত্রী সাহেব তার স্ত্রীর সাথে মিলিত হন
ট্রেনের অন্য সদস্যরা ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। মন্ত্রী তার স্ত্রীর হাত ধরে আছেন এবং সুরমা তাকে সেই কবিতাটি পড়ে শোনাতে বলেন। শেষ দৃশ্যে দেখা যায় রশিদউদ্দিন আর আজিজ জানাজা শেষে লাশের সামনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ ঝুম বৃষ্টি নামে। রশিদউদ্দিন আশ্রয় নিতে চাইলেও আজিজ বলেন তিনি আজ বৃষ্টিতে ভিজতে চান। জ্বর আসলে এবার তিনি নিজেকে নয় বৃষ্টিকেই দোষ দেবেন। এখানেই শেষ হয় এই অসাধারণ মুভিটি। বনলতা এক্সপ্রেস কেবল একটা মুভি নয়, এটি যেন একটা নেশা। প্রতিটি চরিত্র আমাদের অনুভূতিতে দোলা দিয়ে যায়। আপনাদের কাছে বনলতা এক্সপ্রেস কেমন লেগেছে তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।